আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024-এর বিপ্লবে 5ই আগস্ট যখন হাসিনা পলায়ন করে, স্বৈরাচার যখন পতন হয়, 5, 6, 7, 8 এই 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। তো এই 3 দিন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি ছিল তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, এটা প্রশংসা পাওয়ার যোগ্য। জামাত, বিএনপি সবাই। তো 3 দিন কাকে প্রধান উপদেষ্টা দিবে সবাই সে ব্যাপারে আলোচনা চালাইতেছে, কাকে উপদেষ্টা দেওয়া যায়। তো আমরা এটা সবাই অনেককে বলতে শুনি যে ওই দিন যদি চাইতো, জামাত যদি চাইতো, ডক্টর শফিকুর রহমান যদি চাইতো প্রধান উপদেষ্টা হওয়ার, তাহলে বিনা বাক্যে এটা সবাই মেনে নিত এবং এটা হয়ে যেত। কিন্তু জামাত কিন্তু এই সুযোগটা নেয় নাই। কথার মধ্যে আমি কথাটা বলে রাখলাম। তো ওই 3 দিন সবাই কাকে উপদেষ্টা বানানো যায়। ডক্টর আসিফ নজরুল চাইছিল যে ডক্টর আসিফ নজরুল নিজে প্রধান উপদেষ্টা হোক, কিন্তু ছাত্ররা তাকে এটা দিতেছে না। ছাত্রদের মধ্যে কেউ প্রস্তাবনা পেশ করলো যে ডক্টর ইউনূসকে দেওয়া যায় কিনা। তো যখন ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয় তখন এটা সবাই মোটামুটি রাজি হয়। রাজি হওয়ার পরে ডক্টর ইউনূসকে জানানো হয়, উনি এটা রাজি হন বিনা বাক্যে যে হ্যাঁ আমি উপদেষ্টা হতে রাজি আছি। তারপরে উপদেষ্টা যখন হলেন তখন সকল ছাত্রদেরকে নিয়ে যে আজকের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে উনি শপথ গ্রহণ করেন। ডক্টর ইউনূস সহ প্রত্যেকটা উপদেষ্টা, আজকের যে শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি, সবাই ওনার কাছে শপথ গ্রহণ করে। তো 9 তারিখে এসে এই ডক্টর ইউনূস শপথ গ্রহণ করছে। তো এর মধ্যে জুলাই বিপ্লবের সময় বলা যায় ফিজিক্যালি ডক্টর ইউনূসের কোনো পার্টিসিপেট ছিল না। উনি আসছে, এসে উপদেষ্টা হয়েছে, জাস্ট এতটুকু। তো কেন এই কথাগুলি বলতেছি, সামনে আসতেছে সেই কথা। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার একটা পাঁচমিশালী সরকার বলা যায়। এখানে বাম গেসা প্রগতিশীল উপদেষ্টা বেশি ছিল। এর মধ্যে ডক্টর আসিফ নজরুল, তারপরে ডক্টর রিজওয়ানা, এর মধ্যে আমাদের ডক্টর জাফরুল্লাহ সাহেবের স্ত্রী, তারপরে ডক্টর আলী রিয়াজ, সবাই মোটামুটি বাম ঘেঁষা। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তো একদম পুরা মার্কিনপন্থী, আমেরিকানপন্থীরা আমরা সবাই মোটামুটি জানি। তো তারপরে এভাবে যখন অন্তর্বর্তীকালীন সরকার পরিষদ গঠিত হয় তখন মেইন যদি নাম্বারিং করা হয় তাহলে এখানে বাম গেসা হবে 1 নম্বরে, 2 নম্বরে বিএনপির, 3 নম্বর যদি ধরা হয় তাহলে জামাতের নাম আসে। তো জামাতের নাম আসলেও এইভাবে ইন্ডিকেট করে কাউকে বলা যাবে না যে সে জামাতের উপদেষ্টা ছিল। এর মধ্যে মোটামুটি নিরপেক্ষ ভূমিকা পালন করছে ডক্টর সাখাওয়াত, সাবেক ব্রিগেডিয়ার। তো জামাতকে সবাই একটু অন্যভাবে রেসপেক্ট করতে জন্য যে জুলাই বিপ্লব আন্দোলনের সময় আমরা এটা মানি বা না মানি, এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা দূর থেকে দেখছে সবাই এটা অকপটে স্বীকার করবে যে এই বিপ্লবের সময় সবচেয়ে বেশি অবদান যার ছিল সে হচ্ছে জামাত ইসলাম। জামাত শিবিরের কারণে হাসিনা পলায়ন করছে, এটা হাসিনার নিজের স্বীকারোক্তি। তো এই জন্য মূলত জামাতের একটা আধিপত্য ছিল বা জামাতকে রেসপেক্ট করতো। অন্য জায়গায় আমরা দেখতাম যে ঐক্যমত কমিশনের যেই একটা গুরুত্ব, সেখানে জামাতের গুরুত্ব হয়তো থাকতো বেশি। সেজন্য বিএনপি অনেক ক্ষেত্রে তারা এটা জেলাস ফিল করছে এবং বিভিন্ন জায়গায় বলছে যে নির্বাচনের পরে যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন জামাতের এই গুরুত্বটা থাকবে না। এটা সবাই তখন বলতো। আমাদের যে রুমিন ফারহানা আপা, উনি প্রায় আলোচনা বলতেন যে এই জন্য জামাত নির্বাচন চায় না, যে তারা যদি নির্বাচন চায়, নির্বাচন হইলে তারা এই বর্তমানে যে গুরুত্বটা পায় সেটা পাবে না। তো এটা সবাই স্বীকার করে যে এই কারণে সবাই যারা উপদেষ্টা আছে সবাই জামাতের প্রতি একটু রেসপেক্ট ছিল জাস্ট। তার মধ্যে কিছু কিছু কর্মকাণ্ড, এগুলি যখন ওই যে ভারতকে ইলিশ দেওয়া, নানান কর্মকাণ্ড, আমরা এগুলি সমালোচনা করতাম। মাঝে মধ্যে বলতাম যে অন্তর্বর্তীকালীন সরকারকে কে চালায়। ডক্টর আসিফ নজরুলকে অনেকে সন্দেহ করে যে ভারতীয় গুপ্তচর বা আওয়ামী লীগের গুপ্তচর, এবং তার যে কথিত যে শাশুড়ি তাকে কয়েকবার করে ছাড়ানো হয়। তো
তো সব ব্যাপারে ডক্টর আসিফ নজরুলকে বেশি সন্দেহ করা হয়। এরকম আরও আছে যাদেরকে সন্দেহ করা হয়। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ছোট্ট শাসনকাল যেভাবে এখন চুলচেরা বিশ্লেষণ করা হয়, বিশ্লেষণ করে ওই ভুলগুলি সামনে এনে হাইলাইট করে বড় করে জুম করে এগুলো দেখানো হয়, এবং তাদের 17 বছর 18 বছরের যে শাসনকাল ছিল ওই শাসনকালটাকে, ওই দুঃশাসনটাকে তারা এটাকে খুব ভালোভাবে প্রচার করে বলে যে ওইটা ভালো ছিল। অথচ তাদের যদি বিবেক থাকতো যে শাপলা চত্বর, পিলখানা হত্যা, শাপলা চত্বর, শাপলা গণহত্যা, দেশে গুম খুনের অরাজকতা চলছিল, গুমের রাজত্ব চলছিল দেশে, কেউ কিছু বললেই তাকে গুম করা হইতো, আর ফিরিয়ে আনা হইতো না। মনে হয় এগুলি রূপকথার গল্প, এখন মনে হয় যেগুলো সবগুলি মিথ্যা কথা। বিএনপির যে নেতা ইলিয়াস আলী, তাকে গুম করা হইলো, কত শত নেতাকে গুম করা হয়েছে জামাত আর শিবিরের বিএনপিতে, অহরহ, কোনো হিসাব নেই। তো এগুলি মনে হয় যে কি এগুলি কাল্পনিক, এগুলি আজকে যেগুলি মানে আওয়ামী লীগ যেভাবে ইয়েতে আসছে, এই তাদের যে বুদ্ধিজীবীরা, ডক্টর এই সাংবাদিক আনিস আলমগীর, তারপরে গোলাম মাওলা রনি, আরও কিছু আছে, মাসুদ কামাল, তারপরে আরও মানে নাম জানা না জানা আরও অনেক, তারপরে একজন নবনীতা চৌধুরী তো আছেই, বয়ান সারাদিন দিতেই থাকে। তো তাদের আলোচনা শুনলে মনে হয় যে আগে দেশটা জান্নাত ছিল আর এখন নরক হয়েছে। এই যে গণহত্যাগুলি, সে ব্যাপারে তারা কখনো মুখ খুলতে রাজি না। এই যে আনিস আলমগীর এত বড় দবলা মুখ নিয়া সে মানে আইসা ওই শাসনকালটাকেই, মানে কালো শাসনকালটাকে সে খুব ভালোভাবে প্রচার করে। এগুলি হচ্ছে শুধু বর্তমানে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক বৈরিতা, সেজন্য বিএনপি রাজনীতির ময়দানে এসে জামাতকে আক্রমণ করে, জামাত বিএনপিকে আক্রমণ করে, একটা মারামারি, একটা মানে আতঙ্কগ্রস্ত একটা পরিস্থিতি মানে তারা করে ফেলছে দেশকে। তো এটার সুযোগ নিচ্ছে এই যে আনিস আলমগীর, তারপরে মাসুদ কামাল, নবনীতা চৌধুরী, এরা সুযোগটা নিচ্ছে। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বলগুলি, ছোট ছোট বলগুলিকে তারা জুম করে ফোকাস করতেছে, জনমনে তারা আতঙ্ক তৈরি করতেছে, একটা বিশুদ্ধার তৈরি করতেছে। আর গুজব তো আছেই, কিছুদিন পর পর শেখ হাসিনা চলে আসবে, ফিরে আসবে, এসে আবার আগুন লাগাবে, ধরবে, মারবে, কাটবে, কাকে কাকে হামলা দিবে, কার বাড়িতে হামলা দিবে, নাম লিস্টেড অলরেডি। তো এই হচ্ছে তাদের মানে চিন্তা চেতনা, তাদের চিন্তা ভাবনা শুনলে দেখলে মনে হয় নিজেরই অনেক সময় পাগলের মতো মনে হয়। তো এর থেকে যদি বাঁচতে চায় যদি মানুষ, তাহলে অবশ্যই যে বিএনপি জামাতের যে বৈরুত্ব আছে সেটাকে কাটাই তুলতে হবে। সেটাকে কাটাই তুলে দেশকে যেভাবে মানে সবার অংশগ্রহণে দেশের কল্যাণটা বুঝে শুনে করতে হবে।